সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এরপর জানাবো ভারতের সমালোচনা করে বিপাকে 2 পাকিস্তানি। আরও জানিয়ে দিব ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বললেন পুতিন। এরপরই জানাবো সাতক্ষীরায় এটিএম বুথ উদ্ধার। আরও জানিয়ে দিব সংখ্যালঘু নির্যাতনকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে বললেন সেনাপ্রধান। এরপরে জানাবো উগান্ডায় আবর্জনার স্তূপ ধস, মৃত 23 জন। আর সর্বশেষ জানাবো হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে 15 আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজকে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছরের শাসনামলে দিনটি সরকারি ছুটি ছিল। এদিকে ভারতের সমালোচনা করে বিপাকে পড়ল 2 পাকিস্তানি নাগরিক। সামাজিক যোগাযোগের মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া 1 মিনিট 17 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ভারতীয়দের সম্পর্কে সমালোচনা করার কারণে পাকিস্তানি নাগরিকের সঙ্গে তর্কে জড়ান এক ট্যাক্সি চালক, যে কারণে ওই পাকিস্তানি এবং তার বান্ধবীকে দিল্লির রাস্তায় নামিয়ে দেন ট্যাক্সি চালক। ঘটনাটি ভারতের রাজধানী দিল্লির কোথায় ঘটেছে তা জানা যায়নি। অভিযোগ উঠেছে রাত 12:30টায় ওই পাকিস্তানি নাগরিক ও তার বন্ধুকে মাঝ রাস্তায় নামিয়ে দেন ট্যাক্সি চালক। যদিও পাকিস্তানি নাগরিকের দাবি, তিনি ভারত অথবা ভারতীয়দের নিয়ে কোনো বাজে কথা বলেনি, তিনি শুধু ভারতীয় এবং দিল্লিবাসীকে স্বার্থপর বলেছিলেন। এরপর ট্যাক্সি চালক ওই পাক নাগরিককে এসব কথা না বলার জন্য বোঝান, কিন্তু তারপরও এ ধরনের কথা বলা অব্যাহত রাখায় ড্রাইভার পাকিস্তানি নাগরিক ও তার বান্ধবীকে গাড়ি থেকে নামিয়ে দেন। এই নিয়ে টুইটার ব্যবহারকারী একজন লিখেছেন, এক পাকিস্তানি এবং তার বান্ধবী ভারতীয়দের গালি দিচ্ছিল এবং তাদের স্বার্থপর বলছিল। ক্যাব চালক প্রথমে তাদের অসম্মান করা বন্ধ করতে বলেছিলেন, যখন তারা তাদের সীমা অতিক্রম করে তখন তিনি তাদের গাড়ি থেকে নামিয়ে দেন। তিনি ঠিকই করেছেন। আরেকজন আবার লিখেছেন, আপনি যদি দেশের রাজধানীতে এসে ভারতকে গালাগালি করেন তবে আর কি করা যায়। অন্য একজন লিখেছেন, যাই ঘটনা হোক বা যাত্রী যেই হোক না কেন, চালকের উচিত ছিল নীরব থাকা এবং যাত্রীদের আলোচনা উপেক্ষা করা। তিনি একটি ভিডিও তৈরি করে পরে শেয়ার করতে পারতেন, তবে যাত্রীদের সেবা দেওয়াই তার দায়িত্ব। আমাদের সব জায়গায় সাহস দেখানোর কোনো দরকার নেই। এদিকে ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বললেন পুতিন। মঙ্গলবার রাশিয়াকে অবাক করে ইউক্রেনের সেনাবাহিনী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। এই মুহূর্তে রাশিয়ার 28টি শহর ও গ্রাম তাদের দখলে রয়েছে বলেও জানা গেছে। হামলার পর রাশিয়া 1,20,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ঢুকে পড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে বলেছেন, সীমান্তের গোলযোগ সৃষ্টির জন্য ইউক্রেন এই কাজ করেছে। পুতিনের এই ভাষণ সরকারি টিভিতে প্রচার করা হয়। তিনি বলেন, ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে, তাদের রাশিয়ার ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়া হবে, রাশিয়ার বাহিনী সাফল্য পাবেই। কুরস্কে 1 সপ্তাহ ধরে লড়াই চলছে, রুশ বাহিনী এখনো পাল্টা হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুতিনের দাবি, কিয়েভ সামরিক শক্তিমত্তা দেখিয়ে রাশিয়াকে হারাতে চাইছে, কিন্তু তার ফল উল্টো হবে। দানেস্কে রুশ অভিযান চলতেই থাকবে। ইউক্রেন ভেবেছে এসব পদক্ষেপে তারা শান্তি আলোচনায় সুবিধা পাবে, কিন্তু সেটা হবে না। ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, আমরা কুরস্কে অভিযান চালু রাখবো। এখনো পর্যন্ত 1000 বর্গ কিলোমিটার এলাকা আমাদের দখলে রয়েছে। সেনাপ্রধানের ভিডিও প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। জেলেনস্কিও জানিয়েছে, এই প্রথম ইউক্রেনের সেনা রাশিয়ার কুরস্কের ভেতরে ঢুকে পড়েছে। এদিকে সাতক্ষীরায় এটিএম বুথ উদ্ধার। সাতক্ষীরার বিনেরপুতা এলাকা থেকে একটি এটিএম বুথ উদ্ধার করা হয়েছে। সকালে শিক্ষার্থীদের সহায়তায় সেটি উদ্ধার করা হয়, পরে সদর থানায় সেটি পৌঁছে দেন স্থানীয়রা। তবে বুথে কোনো টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগে গেল 5 আগস্ট সাতক্ষীরা ট্রাফিক কার্যালয় থেকে কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ লুট করে দুর্বৃত্তরা। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান বলেন, ব্যাংকের এটিএম বুথ উদ্ধার হয়েছে, বুথে ওই সময় কত টাকা ছিল সেটি আমাদের জানা নেই। কমিউনিটি ব্যাংক প্রধান কার্যালয়ের পিআরও তাজনুর রহমান বলেন, এই বুথ আমাদের সেই বুথ কিনা সেটি পরীক্ষা না করে বলা সম্ভব নয়।
তাছাড়া আমাদের লুট হওয়া ওই বুথে ওই মুহূর্তে কত টাকা ছিল সেটাও জানা নেই। তবে যেহেতু দিন শেষে লুট হয়েছে, খুব বেশি টাকা থাকার কথা না। তিনি আরো বলেন, আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবো, তখন জানা যাবে বুথটি আমাদের কিনা বা কত টাকা ছিল সেটার ভিতরে। এদিকে সংখ্যালঘু নির্যাতনকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশে 30টি সংখ্যালঘু সংক্রান্ত অরাজকতার খবর পাওয়া গেছে। এরকম একটি ঘটনাও অপ্রত্যাশিত। অপরাধীদের শাস্তির আওতায় আনতে কাজ চলছে। মঙ্গলবার 13 আগস্ট বিকেলে রাজশাহীর সেনানিবাসে সংবাদ ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। এর আগে তিনি রাজশাহীর প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেনাপ্রধান ওয়াকার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে পুলিশ ট্রমার মধ্যে রয়েছে। পুলিশ পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পেলেই সেনাবাহিনী সেনানিবাসে ফিরবে। বিগত সরকারের মন্ত্রিসভার কিছু সদস্যকে সেনা হেফাজতে নেওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে ওয়াকারুজ্জামান বলেন, তাদের নিরাপত্তার কারণেই এটি করা হয়েছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের উপর গুরুত্ব আরোপ করে জেনারেল ওয়াকার বলেন, অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে, আরও উদ্ধারের কাজ চলছে। এদিকে উগান্ডার আবর্জনার স্তূপে ধস, নিহত 23 জন। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি বিশাল আবর্জনার স্তূপ ধসে পড়েছে। এই দুর্ঘটনায় রাজধানীর কাম্পালায় অন্তত 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর উদ্ধারকারীরা ধসের স্থান থেকে বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে বর্জ্য খনন চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে কাম্পালার মেয়র অ্যারিয়াস লুকাওয়াগা বার্তা সংস্থা এএফপি-কে বলেন, এটি একটি বিপর্যয়কর ঘটনা এবং ধারণা করা হচ্ছে ধসের স্থানে আরো অনেকে চাপা পড়ে আছেন। এদিকে হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব। ইসরায়েলি শহর তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তেল আবিব শহরে এবং এর আশপাশে দুটি M19 রকেট দিয়ে হামলা করার কথা জানিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনীও হামাসের এই রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা দেশের কেন্দ্র সামুদ্রিক অংশে পড়েছে। একই সময়ে আরও একটি রকেট উৎক্ষেপণের শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 19 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।